রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি অফিস থেকে আজকে একটি ভিডিও করব। পদোন্নতি পরীক্ষার্থীরা, যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে আজকে ফৌজদারি কার্যবিধি আইনের দুটি ধারা আছে, 95 এবং 94 এবং 95 ধারা। এই দুটি ধারা সম্পর্কে আলোচনা করব। 94 ধারার একে বলা আছে, যদি কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজে যদি মনে হয় কোনো ব্যক্তির নিকট কোনো বস্তু বা দলিল আছে, তাহলে তদন্ত স্বার্থে বস্তু বা দলিল হাজির করার জন্য লিখিতভাবে কর্তৃপক্ষের প্রতি সমন ইস্যু করতে পারে, নোটিশ দিতে পারে। পুলিশ অফিসার কখন সমন বা নোটিশ দিতে পারে, এটিও একটি ধারা, 94 ধারা মোতাবেক এই কাজটি করতে পারে। 94 ক হচ্ছে, যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো ব্যাংক স্টেটমেন্ট অথবা দলিল বা কেওয়াইসি ফর্ম ইত্যাদি যদি প্রয়োজন হয় তদন্তের সাথে, তখন তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে, আদেশ সাপেক্ষে সেটি তো ব্যাংক ম্যানেজার অথবা কোম্পানিকে লিখিতভাবে নোটিশ দিতে পারবে স্টেটমেন্ট দেওয়ার জন্য অথবা কেওয়াইসি ফর্ম ইত্যাদি দেওয়ার জন্য। ব্যাংকের অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য এই ধারা মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়। অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা লাগে, অথবা বিকাশ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয় তদন্তের সাথে। এই অ্যাকাউন্টগুলোর কেওয়াইসি ফর্ম, স্টেটমেন্ট নিতে হয় পুলিশকে। এই ধারা অনুযায়ী সাধারণত পুলিশ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। 94 ক ধারা। 95 ধারায় বলা আছে যে, কোনো ডাক তার বিভাগে যদি কোনো কিছু থাকে, তদন্তের স্বার্থে যদি সেটি প্রয়োজন হয়, তাহলে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে বা আদেশ সাপেক্ষে আবেদনক্রমে তো ডাক তার বিভাগের লোকের দ্বারা ওই বিষয়টি তল্লাশি করে বা তল্লাশি করা যাবে, উক্ত বস্তু হেফাজতে নেওয়া যাবে তদন্তের স্বার্থে। বস্তু বা দলিল ডাক ও তার বিভাগে, এটি আলাদাভাবে বলা আছে 95 ধারা। আমরা দেখেন, পুলিশ কোন কোন ক্ষেত্রে সমন ইস্যু করতে পারে। 94 ধারায় একটা আছে, 95 ধারা। তারপরে ওইদিকে সাক্ষী বা বাদী হাজির করার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য হাজির করার জন্য 160 ধারায় পুলিশ সমন ইস্যু করতে পারে। আরেকটা জায়গা আছে 176 ধারায় সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে। যখন অপমৃত্যু মামলা তদন্ত করেন, সেক্ষেত্রে সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে। এই অপমৃত্যু সম্পর্কে আরও আলোচনা করব আমি পরবর্তী ভিডিওতে। আপনার অনেক আলোচনা আছে অপমৃত্যু সংক্রান্ত, খুন সংক্রান্ত, আমি অনেক আলোচনা করব। যারা পরীক্ষার্থী আছেন, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থী আছেন, তারা আমার ভিডিওর পাশে থাকবেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা সহ আইনি বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাবো এবং মাঝে মাঝে MCQ সম্পর্কে ধারণা দেব। আপনার আইন আপনি পড়বেন, বই মুখস্থ করে পড়বেন,
তারপরেও দেখবেন যে আপনার রেজাল্ট ভালো হচ্ছে না, কারণটা হচ্ছে আপনি প্রশ্ন বুঝতে পারতেছেন না। এটি হচ্ছে মূল কারণ। প্রশ্ন উত্তর একটা, কিন্তু প্রশ্ন অনেক হতে পারে। আইন বিষয়টা এমন একটা বিষয় যে আপনার উত্তর একটা হবে, কিন্তু প্রশ্ন আপনার অনেক প্রশ্ন হতে পারে। ওই উত্তরটাতেই অনেক প্রশ্ন হতে পারে। এই জন্য প্রশ্নটা আপনাকে বুঝতে হবে। প্রশ্ন যদি আপনি না বোঝেন, তাহলে আপনি উত্তর দিতে পারবেন না বা সঠিক অ্যান্সার করতে পারবেন না। আজকে আমি এ পর্যন্তই। গতকাল আমার একটা ভিডিও দেওয়ার কথা ছিল, দিতে পারিনি। যাই হোক, আমি আজকে দিলাম এই ভিডিওটি। এখানে আপনার কয়েকটি প্রশ্ন হতে পারে, এই দুটি ধারাতেও কয়েকটি প্রশ্ন হতে পারে। এমসিকিউ প্রশ্ন হতে পারে এবং বোর্ড প্রশ্নও হতে পারে। সকলে ভালো থাকবেন। আশা করি যারা পদোন্নতি পরীক্ষার্থী আছেন তারা ভালোভাবে লেখাপড়া করবেন। পড়ালেখা ছাড়া এখন পাস করা বা রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল আনা খুব সহজ হবে না। অবশ্যই পড়ালেখা করতে হবে, প্রচুর পড়তে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।